একজন যুবতী মেয়ে যার জীবন তার বাবার সাথে ভালোই কাটছিল, কিন্তু একদিন তার জীবনে ছেয়ে গেল কালো মেঘ। কি এমন ঘটেছিল? তোমরা কি জানতে চাও বন্ধুরা? জানতে চাইলে চলো সংক্ষেপে দেখে নিই একটি অসাধারণ মুভি যার নাম হলো আল্লি। মুভিটি শুরু হয় একটি ফ্ল্যাশব্যাক দিয়ে, যেখানে একটি অসহায় মেয়ে আহত অবস্থায় জঙ্গলের ভিতরে পথ হারিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কেউ তাকে মেরে ফেলার চেষ্টা করছে। এমন একটি সাসপেন্সের মধ্য দিয়ে মুভিটি বর্তমান দৃশ্যে পরিবর্তিত হয়, আর আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যার নাম হলো আল্লি। আলী খুবই লক্ষ্মী একটি মেয়ে, যে তার মায়ের মৃত্যুর পর তার বাবা রঞ্জনের খুব খেয়াল রাখছিল এবং ঘরের সকল কাজ নিজেই সামলে নিচ্ছিল। তার মনে ছিল দেবীর প্রতি অসীম ভক্তি। এই জন্য সে তার বাড়ির সামনের মন্দিরে প্রতিদিন প্রদীপ জ্বালাতে যেত। এদিকে সন্ধ্যাবেলায় রঞ্জনও তার কাজ শেষে বাড়ি ফিরে আসতো। রঞ্জন তার মেয়েকে খুব ভালোবাসতো, কারণ তার স্ত্রীর মৃত্যুর পর সে খুব আদর যত্ন করে তার মেয়েকে বড় করেছে, আর খুব শীঘ্রই সে তার মেয়েকে বিয়েও দিতে যাচ্ছে। এজন্য সে দিনভর পরিশ্রম করছে। একদিন রাতের বেলা আল্লি তার বাবাকে খাবার খাওয়ানোর সময় জিজ্ঞেস করে যে আগামীকাল আমার বান্ধবী পার্বতীর বিয়ে, তাই আমাকে সেখানে যেতে হবে। এটা শুনে রঞ্জন তাকে বলে যে মা, তোমার এই বাড়ির বাইরে থেকে বের হওয়া ঠিক না, তাই আমি তোমাকে সন্ধ্যায় নিয়ে যাব। এটা শুনে আল্লি বলে যে আমাকে তো বেশি দূরে যেতে হবে না, তাই আমি সন্ধ্যার আগেই দ্রুত ফিরে আসব, আপনাকে চিন্তা করতে হবে না। এরই মধ্যে আল্লির পালিত কুকুরটি হঠাৎ ঘেউ ঘেউ করতে শুরু করে, তাই রঞ্জনও বলে যে কুকুরটি ঘেউ ঘেউ করছে আর আমার কাছে এটি অশুভ মনে হচ্ছে। তখন আল্লি বলে যে কুকুর ঘেউ ঘেউ করছে তার মানে হলো সে তার দায়িত্ব পালন করছে। এরপর রঞ্জন আল্লির যাওয়ার কারণে কষ্ট পাওয়া শুরু করে আর আবেগী হয়ে কান্না শুরু করে। আল্লি তাকে সাহস যোগায়। পরের দিন সকাল হতেই রঞ্জন নিজের কাজে বেরিয়ে যায়। আর কিছুক্ষণ পর আল্লির দেখা হয় গণেশের সঙ্গে। গণেশ ছিল একজন পূজারীর ছেলে, যে আল্লিদের বাড়ির সামনের মন্দিরে প্রায় আসা যাওয়া করত। আসল কথা হলো এরা দুজনে একে অপরকে খুব পছন্দ করত, কিন্তু তাদের পরিবারের কথাবার্তা না হওয়ায় তাদের সম্পর্ক এখনো সামনে এগোয়নি। এরপর গণেশ তার সাথে কিছুক্ষণ কথা বলার পর মন্দিরে চলে যায়, আর আল্লি কিছু কাজের জন্য তার বাড়ি থেকে একটু দূরে গভীর একটি জঙ্গলের দিকে যায়। সেখানে সে কিছুটা অদ্ভুত অনুভব করতে শুরু করে এবং ভয় পেয়ে যায়, আর তাই সে দৌড়াতে দৌড়াতে তার বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু কেউ তার পিছু নিচ্ছে। অবশেষে বাড়িতে আসার পর যখন গণেশ তাকে বিয়ের কথা বলে, তখন আল্লি বলে যে যতক্ষণ পর্যন্ত আমার বাবা রাজি না হয় আমাদের সম্পর্ক এগোনো সম্ভব না। এরপর গণেশ আল্লির জন্য অপেক্ষা করবে বলে সেখান থেকে চলে যায়। তারপর আল্লি তার বান্ধবীর বিয়েতে যাওয়ার জন্য বের হয়ে যায়। এরপর রাত অনেক হয়ে যায় আর রঞ্জনও বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে সে চিন্তায় পড়ে যায় যে আল্লি কেন এখনো বাড়িতে এলো না। সে আল্লির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার ফোন বন্ধ দেখায়। অন্যদিকে আমরা আল্লিকে দেখতে পাই যে তার বাড়ি ফেরার জন্য রওনা হয়ে গিয়েছিল, কিন্তু তখনই পথে সে বুঝতে পারে যে কেউ একজন তার পিছু নিচ্ছে। এজন্য সে দৌড়ানো শুরু করে। এই সময় তার পালিত কুকুরটিও সেই অনুসরণকারীদের উপর ঘেউ ঘেউ করতে থাকে। এরপর অনেক কষ্টে সে তার বাড়ি পৌঁছাতে সক্ষম হয়। এখন আল্লিকে নিরাপদভাবে বাসায় ফিরতে দেখে রঞ্জন বুঝতে পারে যে তার পালিত কুকুরটি আসলেই বিশ্বস্ত। পরের দিন সকালে ঘুম থেকে উঠে যখন রঞ্জন আল্লির ঘরে যায়, তখন সে দেখে যে আল্লির পিরিয়ড হওয়ার কারণে তার শরীর খারাপ হয়ে গিয়েছে। এজন্য সে নিজেই রান্নাঘরে গিয়ে তাদের দুজনের জন্য চা বানায়। কিছুক্ষণ পর সেখানে মাতবর নামের একজন রঞ্জনের সাথে দেখা করতে আসে। সে তাকে একটি খুশির খবর দেয় এবং বলে যে আমি তোমার মেয়ের জন্য একটি ভালো ছেলে খুঁজে পেয়েছি, আর সে একজন পূজারী। মাধবন আসলে সেই গণেশ নামের ছেলেটির কথাই বলছিল, যে আল্লিকে পছন্দ করত। মাধবন আরো বলে যে ছেলেটি ভালো চাকরিও পেয়ে গিয়েছে আর তার পরিবারও ব্রাহ্মণ। তারা তোমার মেয়েকে তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। এসব শোনার পরও রঞ্জন একটু দ্বিধায় ছিল, তাই সে 2 দিন সময় চেয়ে নেয় যাতে সে তার মেয়ের সাথে এই বিষয়ে আলোচনা করতে পারে। বাড়ি গিয়ে সে আল্লির সাথে বিয়ের বিষয়ে কথা বলে। এতে আল্লি বলে যে আপনার খুশিতেই আমার খুশি বাবা, আপনি যার সাথে চাইবেন আমি তার সাথেই খুশি মনে বিয়ে করব। এর পরের দিন রবিবার ছিল, তাই রঞ্জন সিদ্ধান্ত নেয় যে সে তার বাড়ির জন্য একটি বাথরুম বানাবে। তাই সে কিছুক্ষণ পরেই নিজের কাজে লেগে যায়। এরই মধ্যে গণেশ সেখানে এসে রঞ্জনের সাথে দেখা করে। সে বলে যার সাথে আপনার মেয়ের বিয়ের কথা চলছে সে ছেলেটি আমি। সে আরেকটি খুশির খবর দেয় যে আমি একটি আইটি কোম্পানিতে চাকরি পেয়েছি, আর আমি আমার পরিবারকেও বিয়ের জন্য রাজি করিয়ে ফেলেছি। সব শুনে রঞ্জন খুব খুশি হয়ে যায়, আর গণেশও সেখান থেকে চলে যায়। এরপর সে আল্লির সাথে দেখা করতে যায়। সেখানে সে নদীর পাড়ে কাপড় ধুচ্ছিল। গণেশ তাকে বলে আগামীকাল আমি চাকরির জন্য চলে যাচ্ছি। এরপর সে তাকে নিজের ফোন নাম্বার দিয়ে দেয় যাতে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। পরের দিন রঞ্জনের বাড়ির সামনে কিছু শ্রমিক খোদাই কাজ করছিল। এটা দেখে সে ভাবে যে আজকে রাতে আমি এদের সাথে মদ পার্টি করব। তাই সে আল্লিকে মিথ্যা কথা বলে সেখান থেকে চলে যায়। রঞ্জনের যাওয়ার পরে আল্লি তার বান্ধবী পার্বতীকে কল করে নিজের বাসায় নিমন্ত্রণ করে, আর এরপর সে গণেশকে কল করে নিজের মনের কথা বলে।
এরপর রঞ্জন মাতাল হয়ে সেই দুই শ্রমিকের সাথে বাসায় ফিরে আসে। নিজের বাবাকে এমন মাতাল অবস্থা দেখে আল্লি খুব কষ্ট পায় এবং সে তাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। এরপর রাতে শোয়ার পর যখন আল্লি ঘুমিয়ে পড়ে তখনই হঠাৎ কোনো অজ্ঞাত ব্যক্তি তাদের দরজায় জোরে জোরে কড়া নাড়তে থাকে এবং ভাঙার চেষ্টা করতে থাকে। এটা দেখে সে দ্রুত তার বাবাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু মাতাল অবস্থার কারণে সে উঠতে পারছিল না। এখন আল্লির কাছে বাঁচার আর কোনো উপায় ছিল না, তাই সে পেছনের দরজা দিয়ে পালিয়ে তাদের প্রতিবেশী সুমতি আম্মার কাছে চলে যায়। এভাবে সেই রাত কেটে যায়। পরের দিন সকালে সুমতি আম্মা আল্লিকে বাড়িতে দিতে আসে আর সে রঞ্জনকে বকতে শুরু করে, যুবতী মেয়েকে বাড়িতে রেখে তুমি মদ খেয়েছো আর নিজের মেয়ের নিরাপত্তা নিয়ে এভাবে খেলা করছো। সুমতি আম্মার কথাগুলো শুনে রঞ্জন খুব অনুতপ্ত হয় আর সে আল্লিকে কথা দেয় যে এমন ভুল আর হবে না, আর আমি আজকের পর থেকে আর মদ খাবো না। এই ঘটনার পর যখনই রঞ্জন কাজের জন্য বের হয়ে যায় তখনই দুজন অজ্ঞাত বাইক চালক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে পায়ে মারাত্মকভাবে আঘাত পায়, তাই তার পরিচিতরা তাকে বাড়ি পৌঁছে দিতে আসে। এখন নিজের বাবাকে এই অবস্থা দেখে আল্লি খুব কষ্ট পায়। বাড়িতে আসার পর রঞ্জন ভাবতে থাকে যে যারা আমাকে বাইক দিয়ে ধাক্কা দিল এবং যারা গত রাতে আমার বাসায় ঢোকার চেষ্টা করলো তারা দুজনই শ্রমিক নয় তো। এই সন্দেহের কারণে সে দুজন শ্রমিকের সাথে রঞ্জনের কথা কাটাকাটি হয়ে যায়। এরপর রাতে সে বিপদ থেকে বাঁচার জন্য নিজের ঘরের দরজা খিল দিয়ে আটকে দেয় যাতে সেটা কেউ ভাঙতে না পারে, আর সে নিজেই সেই দরজার সামনে পাহারা দেওয়ার জন্য নিজের বিছানা সেখানেই ঠিক করে ফেলে। পরের দিন সকালে আল্লি তার বাবাকে বলে যে আজকে সন্ধ্যায় আমার বান্ধবী পার্বতী আর তার স্বামী আমাদের বাসায় আসবে। এটা শুনে রঞ্জন খুশি হয় যে আজকে রাতে কেউ তো তাদের সাথে থাকবে। এরপর সন্ধ্যাবেলায় পার্বতী ও তার স্বামী আল্লির বাড়িতে এসে পৌঁছায়। এখানে একদিকে আল্লি তার বান্ধবীর সাথে ঘুরতে যায় আর অন্যদিকে পার্বতীর স্বামী রঞ্জনের সাথে গল্প করতে থাকে। এভাবে তাদের দিন ও রাত সুন্দরভাবে কেটে যায়। পরের দিন আল্লি তাদেরকে বিদায় দিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। আজকের দিনটি আল্লির জন্য খুব বিশেষ ছিল, কারণ আজকে তার জন্মদিন। এজন্য সে তার বাবার উপহার দেওয়া পোশাকটি পরে নেয় আর একটি কাজের জন্য বাইরে চলে যায়। তখনই সে রাস্তায় পাড়ার দুই গুন্ডাকে দেখতে পায়, যাদের নাম ছিল স্যামিউল আর মুথু। আল্লির সাথে তাদের শত্রুতা ছিল, কারণ স্যামিউল একবার একটি মেয়েকে কুদৃষ্টিতে দেখছিল, আর এমন অবস্থায় আল্লি তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপর থেকেই তাদের মধ্যে শত্রুতা শুরু হয়, আর স্যামিউল তাকে সব জায়গায় বিরক্ত করা শুরু করে। এরই জের ধরে আজকেও স্যামিউল আর মুথু তার উপর জোর জবরদস্তি শুরু করে, তাকে বিরক্ত করতে থাকে। কিন্তু বেচারি আল্লি অনেক কষ্টে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছে আল্লি সাহস করে তার বাবার রাখা চাকুটি নিয়ে তাদের মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে তারা দুজন পালিয়ে গিয়েছিল। বাড়িতে ফিরে এসে আল্লি তার বাবাকে বলে যে আমরা আর বেশি দিন এখানে নিরাপদে থাকতে পারবো না, কারণ আমাদের আশেপাশে অনেক খারাপ খারাপ লোক আছে, আমাদের উপর নজর রাখছে। নিজের মেয়ের কাছে এসব শুনে রঞ্জন বলে যে খুব দ্রুতই আমরা এই জায়গাটি ছেড়ে চলে যাব মা। কিছুক্ষণ পর আল্লি গোসল করতে চলে যায়। যখন এসে বাথরুমে ঢুকে তখনই সেখানে স্যামিউল আর মুথু পৌঁছে যায়। তারা হয়তো সেখানে নিজেদের শেষ উদ্দেশ্য সফল করতে এসেছিল। তারা আল্লির সাথে কিছু না করে প্রথমেই বাড়ির ভেতরে ঢুকে রঞ্জনকে বন্দি বানিয়ে ফেলে এবং তাকে মারতে শুরু করে। তারা বলে যে সেই রাতে আমরাই তোমাদের দরজা ভাঙার চেষ্টা করেছিলাম, কারণ আমি যখন থেকে তোর মেয়েকে দেখেছি তখন থেকে ওর সাথে শোয়ার জন্য পাগল হয়ে গিয়েছি, আর এতদিন পরে আমি সেই সুযোগ পেয়েছি, তাই আমি সুযোগ কখনোই হাতছাড়া করব না। এসব শুনে রঞ্জন খুব রেগে যায়, কিন্তু আহত বন্দি অবস্থায় থাকার কারণে কিছুই করতে পারছিল না। নিজের বাবার চিৎকার শুনে আল্লি সেখানে চলে আসে আর দেখে যে স্যামিউল তার বাবাকে আটক করে রেখেছে। আল্লি তার কাছে নিজের বাবাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। তখন স্যামিউল তাকে বলে যে তোকে আমার সাথে শুতে হবে। এখন নিজের বাবার জীবন বাঁচানোর জন্য তাকে ভেতরে যেতেই হয়, কিন্তু যখন রঞ্জন তাকে বলে যে মা তুমি এখান থেকে পালিয়ে যাও, আমার জীবনের চিন্তা তুমি করো না, আগে তুমি নিজের ইজ্জত বাঁচাও। এসব শুনে হঠাৎ তাদের চমকে দিয়ে আল্লি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এরই মধ্যে তার পিরিয়ডের সমস্যা শুরু হয়ে যায় আর তার ব্লিডিং শুরু হয়ে যায়। তার তীব্র ব্যথাও শুরু হয়, কিন্তু তবুও সে নিজের জীবন বাঁচানোর জন্য সেই দুই গুন্ডার কাছ থেকে দীর্ঘ সময় পর্যন্ত পালাতে থাকে, আর অবশেষে সে একটি পুরনো বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে আল্লিকে খুঁজতে খুঁজতে তারা দুজনও সেখানে পৌঁছে যায়। এরই মধ্যে স্যামিউল আল্লির রক্তের ফোঁটা মাটিতে পড়ে থাকা পাতার উপর দেখতে পায়। এটা দেখে সে নিশ্চিত হয় যে আল্লি সেই কুঠুরিতেই লুকিয়ে আছে। অবশেষে সে ভিতরে ঢুকে আল্লির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে তখন স্যামিউল তার উপর জোর করা শুরু করে, কিন্তু আল্লি সুযোগ বুঝে তার গোপনাঙ্গ কেটে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর তাদের আবারও দৌড়াদৌড়ি শুরু হয় এবং অনেক সময় ধরে তার আল্লির পিছু নিতে থাকে, কিন্তু তার আল্লিকে ধরতে পারে না। এদিকে পিরিয়ডের সমস্যার কারণে তার শরীর আরো খারাপ হতে থাকে, কিন্তু সে কোনো মতো এক জায়গায় লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর আল্লি মুথুকে খুঁজে পায় এবং তাকে ধরার জন্য এগিয়ে যায়, কিন্তু সে চোরাবালিতে পড়ে যায় এবং সেখান থেকে বের হতে না পারায় সে মারা যায়। এখন অবাক করা বিষয় হলো যে আল্লি
আগে থেকেই জানতো যে সেখানে একটি গর্ত ছিল, এজন্য সে জেনে শুনে মুথুকে সেদিকে এনেছিল এবং তাকে মেরে ফেললো। এরপর নিজের বন্ধুকে মরতে দেখে স্যামিউলও সেখানে চলে আসে, কিন্তু সে তাকে বাঁচাতে পারে না। এখন আল্লি সেই জায়গা থেকে বের হয়ে একটি খোলা জায়গায় আসে, সেখানে স্যামিউল তাকে খুঁজতে খুঁজতে চলে আসে। এরপর তাদের মধ্যে আবারও হাতাহাতি শুরু হয়ে যায়। সেখানে স্যামিউল আল্লির ওপর অত্যাচার শুরু করে। এরপর হাতাহাতি করতে করতে স্যামিউলের পা পিছলে গিয়ে সে একটি নদীতে পড়ে যায়, আর আল্লিও তাকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে স্যামিউলও আল্লিকে মারতে এগিয়ে যায়, আর যখনই সে এগিয়ে যায় তখনই পানিতে থাকা লোহার ফাঁদে পড়ে তার পা আটকে যায়। আর এটা কোনো সাধারণ ফাঁদ ছিল না, বরং শূকরদের মারার জন্য লাগানো একটি ফাঁদ ছিল। সেটাতে পা লাগার পর সে অনেক আহত হয়ে যায়। এরপর সে ফাঁদে লাগানো শুল তার বুকের ভিতর ভেদ করে চলে যায়। এরপর তার ভয়ানক মৃত্যু হয়। এই সব ষড়যন্ত্র দেখার পর এতক্ষণে আমরা বুঝতে পারি যে আল্লি আগে থেকেই তাদের দুজনকে মারার জন্য সকল পরিকল্পনা করে রেখেছিল। এই জন্য সে দুজনকে আলাদা আলাদা স্থানে নিয়ে গিয়ে তাদেরকে মেরে ফেলে। তাদের দুজনকে মারার পর আল্লি বাড়িতে ফিরে আসে। এরপর রঞ্জন যখন তার কাছে সেই গুন্ডার কথা জিজ্ঞেস করে, তখন আল্লি খুব সাহসের সাথে জবাব দেয় যে যে জঙ্গলে তারা আমাকে মারার চেষ্টা করেছিল সেই জঙ্গলে আমি তাদেরকে মেরে ফেলেছি। অবশেষে আল্লি গোসল করে নিজের শুদ্ধিকরণ করে নেয় এবং একই সঙ্গে তার প্রতিশোধের আগুনকেও ঠান্ডা করে নেয়, কারণ তার জীবন থেকে এখন ভয়ের ঝুঁকি পুরোপুরি কেটে গিয়েছিল এবং তার ভবিষ্যতের নতুন ও সুখী জীবন তার জন্য অপেক্ষা করছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আমাদের আজকের এই কাহিনীটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি ক্লিক করুন এবং পরবর্তীতে এমন ভিন্ন ধরনের সব কাহিনী উপভোগ করতে আমাদের বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।